চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আবারও স্থানীয়দের সংঘর্ষ, রাকসুতে ছাত্রদলের বিক্ষোভ, কোষাধ্যক্ষের কার্যালয়ে দেয়া তালা ভাঙল ছাত্রছাত্রীরা। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে 3 দলের বৈঠক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার আভাস। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। ক্ষমতায় গেলে জুলাই সনদের নিশ্চয়তা দেবে বিএনপি, যমুনাকে মির্জা ফখরুল বললেন, নতুন সংবিধানের নামে বাড়াবাড়ি করছে একটি পক্ষ। নতুন সংবিধান আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম। ভুল ত্রুটি যা হয়েছে এগুলোতে অ্যামেন্ডমেন্ট করাই যাবে। 3 দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মধ্যরাতের পর দুপুরেও উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা সহ 4 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে অবস্থান কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। এক সহপাঠীকে এলাকাবাসী আটকে রেখেছে এমন খবরে তারা 2 নম্বর গেট এলাকায় জড়ো হন। সেই সময় এলাকাবাসীও অবস্থান নেয়। আবারও বেঁধে যায় সংঘর্ষ। এরপর দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। একে অপরকে লক্ষ্য করে চলে ইটপাটকেল নিক্ষেপ। এ সময় গুলিবর্ষণেরও ঘটনা ঘটে। আহত হয়েছেন প্রক্টর সহ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। আমরা তার কাছে যাচ্ছি। শাহাদাত, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কি দেখছেন? শিক্ষার্থীরা কি এখনো বিক্ষোভ করছেন? লোপা, পরিস্থিতি এখনো অনেকটাই থমথমে, থেমে থেমে সংঘর্ষ হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা বের হতে দেখেছি। শুধু শিক্ষার্থী নয়, প্রক্টররা আহত হয়েছেন, বেশ কয়েকজন আমাদের সংবাদকর্মীরা আছেন, তারা আহত হয়েছেন। প্রক্টররা আহত হয়েছেন, বেশ কয়েকজন আমাদের সংবাদকর্মীরা আছেন, তারা আহত হয়েছেন এবং এখন পর্যন্ত 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। অপরদিকে স্থানীয়রা তাদের এলাকাটা এখনো তাদের নিয়ন্ত্রণে রেখেছেন। অবরুদ্ধ করে রাখা হয়েছিল বেশ কয়েকজনকে, পরে তাদেরকে বের করে আনা হয় এবং এই ঘটনাটা কিন্তু একেবারে সকাল থেকেই চলছে দফায় দফায়। আমি যদি একেবারে বলতে যাই, 4 থেকে 5 দফায় সংঘর্ষ হয় এবং মুহুর্মুহু যে ইট পাটকেল ছোড়া হয়েছে, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি আহত হয়েছে। আমরা এমনটাও দেখেছি, যেটা একেবারে চোখের সামনে আমাদের সম্মুখে হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি ধারালো অস্ত্র দিয়ে জখম করতে আমরা দেখেছি। তবে সবচেয়ে যে বিষয়টা এখানে চিন্তার, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী কিংবা র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের কথাই বলি, তারা এখানে উপস্থিত না হয় পরিস্থিতিটা এতটা ঘোলাটে, এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং যে ঘটনাটা ঘটেছে, গতকালকে অর্ধশত আহত, আজকে 50 থেকে 60 জন আহত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছে, এমনটাই আমরা বলতে পারি। এবং এই যে পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা শিক্ষার্থীরা আছেন তাদের অনেকেই বারবার চেষ্টা করেছেন সেই জায়গায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু পরবর্তীতে যখন পরিস্থিতি একেবারে প্রতিকূলে চলে যায়, তখন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী যারা আছেন তাদের কয়েক দফা ফাঁকা গুলি করার পর কিছুটা নিয়ন্ত্রণ আসে, কিন্তু তারপরও চারিদিক থেকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় এবং যার কারণে অনেক শিক্ষার্থী আহত হয়েছে, যার মধ্যে অনেকজন সংবাদকর্মীও আহত হয়েছে। শাহাদাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাকসু নির্বাচনে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের দেয়া তালা ভেঙে ভিতরে ঢুকেছে শিক্ষার্থী ও সমন্বয়করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। আমরা তার কাছে বিস্তারিত জেনে নেব। তারেক, ক্যাম্পাসে তো এক ধরনের উত্তেজনা চলছে, এখন কি অবস্থা দেখছেন? লোপা, একটু আগেই সাধারণ শিক্ষার্থী, ইসলামী ছাত্র শিবির সহ যে সাবেক সমন্বয়ক তারা এসেছেন এবং এই ঠিক এর আগে সকালে যেমন আমি দেখেছিলাম যে ছাত্রদলের যে তারা অবস্থান কর্মসূচি দেওয়ার পরে তালা মারার পরে দীর্ঘ কয়েক ঘন্টা কিন্তু কর্মসূচি ধাক্কাধাক্কি এবং সেটি চলে এবং
বেলা 1:15টার দিকে তালা ভেঙে সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়করা কোষাধ্যক্ষের কার্যালয়ে কিন্তু প্রবেশ করেছেন। এখন মনোনয়নপত্র উত্তোলন চলছে। আমি দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল থেকে তারা এসেছেন, মনোনয়নপত্র উত্তোলন করছেন এবং সাবেক সমন্বয়ক সহ যারা আছেন তারা মনোনয়নপত্র উত্তোলন করছেন, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং নির্বাচন কিন্তু এর আগে 10 দিন পিছিয়ে 15 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেটি কিন্তু 25শে সেপ্টেম্বর কিন্তু করার নির্ধারণ করা হয়েছে এবং মনোনয়ন উত্তোলনের সময় 5 দিন কিন্তু বাড়ানো হয়েছে, আমি সেটি দেখেছি। এবং সকাল থেকেই ধাক্কাধাক্কি এবং উত্তেজনা, ব্যাপক উত্তেজনা কিন্তু ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর যে এই কোষাধ্যক্ষের কার্যালয়ে। সকালে যেমন ছাত্রদলের নেতাকর্মীরা তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি তারা বিক্ষোভ করছিলেন। এবং তারপরে সমন্বয়করা আসার পরে তাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আমি দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সকলেই কিন্তু আসে এবং ব্যাপক ধস্তাধস্তি এবং এই বেলা 1টার একটু আগেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের যে কার্যালয়টি, সেই কার্যালয়ের ঠিক সামনেই কিন্তু শিক্ষার্থীরা এবং সাবেক সমন্বয়করা তারা ছাত্রদলের তালা ভেঙে এখন কিন্তু যে মনোনয়নপত্র উত্তোলনের যে কার্যক্রম সেটি চলছে এবং সেই সাথে সাথে আগের থেকে যে উত্তেজনা সেটি কিন্তু কিছুটা কমেছে। মনোনয়নপত্র কিছুটা কমেছে। ধন্যবাদ তারেক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা সকালে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। এদিকে ডাকসু নির্বাচনে বুথের সংখ্যা 500 থেকে বাড়িয়ে 710 করা হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই সময়সীমার মধ্যে লাইনে দাঁড়ানো সবাই ভোট দিতে পারবেন, এমন তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চিফ রিটার্নিং অফিসার। নারী প্রার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নানা নিয়মের কারণে তারা প্রচারে পিছিয়ে পড়ছেন। পূর্বের সিদ্ধান্ত মোতাবেক 8টি কেন্দ্রে ভোটদান অনুষ্ঠিত হবে। বুথের সংখ্যা 500 থেকে বাড়িয়ে 710 নির্ধারণ করা হলো। ভোট গ্রহণের সময়সীমা 1 ঘন্টা বাড়িয়ে 8টা থেকে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত চলবে। এরপরে আমরা বলেছি বিকেল 4টার ভিতরে কেউ যদি লাইনে থাকে আমাদের বাউন্ডারির ভিতরে, তারাও ভোট দিতে পারবে। ডাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে তৃতীয় দিনের প্রচারণা। সকাল থেকেই দিনের গণসংযোগে নেমেছেন প্রার্থীরা, শিক্ষার্থীদের দিচ্ছেন নানা আশ্বাস। ডাকসু নির্বাচনে 7টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। এতে 25টি পদের বিপরীতে লড়াই করছেন 179 জন প্রার্থী। এর আগে 29শে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে ভোট শেষ করতে ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আজ বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। দল তিনটির সঙ্গে পৃথকভাবে বৈঠক হবে। বিএনপির সঙ্গে বেলা 3টায় আলোচনা করার কথা থাকলেও তা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হওয়ার কথা, যা পূর্ব নির্ধারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় পরিবর্তনে তার দফতর বরাবর অনুরোধ জানিয়েছিল বিএনপি। এছাড়া জামায়াত ইসলামীর সঙ্গে বিকেল 4:30টায় এবং এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আলাদা আলাদাভাবে বৈঠক হবে। রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। বর্তমান পরিস্থিতি এবং এমনি ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সেই বিষয়ে আলাপ আলোচনা। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে এগিয়ে আসতে হবে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত। যেই পার্টিটার কার্যকলাপ নেই
তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে আমাদের। কোনোভাবেই নতুন সংবিধান গ্রহণ করবে না বিএনপি, তবে নিশ্চয়তা দেয়া হবে জুলাই সনদের। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পক্ষ নতুন সংবিধানের নামে বাড়াবাড়ি করছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেসব বাস্তবায়নে বাধা নেই উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, বাকি সব নির্ধারিত হবে পরবর্তী সংসদে। সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিনের নানান জিজ্ঞাসার উত্তর দিয়েছেন বিএনপি মহাসচিব। আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। রাজনীতির মাঠে নানামুখী উত্তাপ। জুলাই সনদের আইনি ভিত্তি কিংবা সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে বাহাস চলছে। নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মতো ইস্যুও আছে। এদেশের মানুষ সংস্কার নিশ্চিত করবে, আইনগত ভিত্তি দেবে। বিএনপি মহাসচিব সাফ জানালেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলোর ভাগ্য নির্ধারণ হবে পরবর্তী সংসদে। যেগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সবাই মিলে একমত হয়েছে, ঐকমত হয়েছে, সেগুলো হয়ে যাবে। আর যেগুলো বাকি থাকবে সেগুলো নেক্সট পার্লামেন্টে হবে। এই তো কমিটমেন্ট থাকছে তো। কারণ আমি তো আলটিমেটলি আপনি যা কিছু করতে চান আপনাকে পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্ট ছাড়া সংবিধান হবে না, পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট হবে না। গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপি মহাসচিব। বলেন, যা কিছু হবে তা বিদ্যমান সংবিধান অনুযায়ী হবে, প্রয়োজনে ভুল ত্রুটি সংশোধন হতে পারে। নতুন সংবিধান আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম। সো উই বিলিভ ইন দ্যাট। ভুল ত্রুটি যা হয়েছে এগুলোতে অ্যামেন্ডমেন্ট করাই যাবে। তো এটা নিয়ে আপনার এই যে যারা বাড়াবাড়ি করছেন নতুন সংবিধান লিখতে হবে, হোয়াই? আমি নিজে বুঝি না আর কি, আমি অ্যামেন্ডমেন্ট করব। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন কিংবা এনসিপির সমমনা বক্তব্যেও আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না বিএনপি মহাসচিব। আমি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখি না। আমি অত্যন্ত আপনার দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা আমার কনভিকশন যে নির্বাচন সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ যতই আমরা দলগুলো এখন ভিন্নভাবে কথা বলুক, সবাই একটা জিনিস উপলব্ধি করেন যে নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি গণতন্ত্রের উত্তরণটা বিলম্বিত হবে, তত বেশি পিপুলের ম্যান্ডেট পাওয়াটা আপনার বিলম্বিত হবে। মির্জা ফখরুলের মতে সংস্কার বিএনপির সন্তান। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের সবচেয়ে বড় শিকার বিএনপি। তাই দলটির সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আপোষের সুযোগ নেই বলেও মনে করেন মির্জা ফখরুল। আমরা একমত হয়েছি আপনার যে একটু গ্যারান্টি দেওয়া দরকার সে ব্যাপারে, তো সবাই একমত। আমরা আমাদের নিজেদের সন্তানকে কি বিনষ্ট করবো নাকি? সংস্কার তো আমাদের সন্তান। আমি মনে করি এটাকে আপনার ইস্যু করা উচিত না, এটাকে আপনি প্রসেসে আনেন। যতগুলো একমত হচ্ছে রাজনৈতিক দল যেগুলো বিষয়ে সেগুলোকে করে ফেলেন, আর বাকিগুলো আপনি নেক্সট পার্লামেন্টে দিয়ে দেন। রাজনৈতিক কৌশল থেকে দলগুলো যে বক্তব্যই দিক না কেন সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। নির্বাচনে তারা সবাই আসবেন, এটা আমার বিশ্বাস। কারণ আমার অভিজ্ঞতা থেকে সবকিছু দেখছি, নির্বাচন ক্যাম্পেইন তো সবার আগে জামাত শুরু করেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, নূরের চিকিৎসার জন্য নাক, কান, গলা, নিউরো বিশেষজ্ঞ সহ 6 সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে। নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং চোখের ইনজুরি নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের আশা 1 সপ্তাহের মধ্যে নূর হাসপাতাল ছাড়তে পারবেন। নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন-এস মুর্শিদ। 3 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন হুসাইন শাহিদ। শাহিদ, এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন, কি কি দাবি তুলছেন আন্দোলনকারীরা?
ময়মনসিংহে অবস্থানরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে আমি দাঁড়িয়ে আছি। এই জব্বারের মোড়ে সকাল 11টা থেকে ট্রেন লাইন অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের যে 3 দফা দাবি, তার মধ্যে অন্যতম হচ্ছে যে ডিপ্লোমাধারীদের যারা আছেন কৃষিতে, তারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলোর বিপরীতে তারা আসলে দাবি করছেন যে তারা কৃষিবিদ লিখতে পারবে এবং অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলো তারা দাবির মধ্যে নিয়ে আসছে। কিন্তু এখন যে ট্রেনটি এখানে এই আন্দোলনের কারণে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটি মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে এসেছেন এবং এই দীর্ঘক্ষণ ধরে এই অবরোধ চলার কারণে এখানকার যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু খুবই কি বলে যে একদিকে প্রচুর গরম এবং এই দীর্ঘক্ষণ যাত্রীরা এখানে বিপাকেই পড়েছেন বলে বোঝা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই আন্দোলনকারীদেরকে নিবৃত করতে কিংবা আন্দোলনকারীদের সাথে কথা বলতে বা এই পরিস্থিতি উন্নয়নে কাউকে আসতে আমি দেখিনি। এই কারণে এই আন্দোলনটি আরো দীর্ঘ হচ্ছে, সাথে সাথে ভোগান্তিও বাড়ছে। লোপা, শাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।